নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কি হলো সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলায়? রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই যে মামলাতে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তার শুনানি ছিল এদিন সকালবেলা, সেই শুনানির দিকে টান টান চোখ ছিল বাংলার প্রত্যেকটি মানুষের, যারা কনসাস, যারা জানেন, যারা বোঝেন, যারা সেই সময়ে রাজীব কুমার সারদার নথি সরানো সংক্রান্ত বিষয়ে কী ভূমিকা পালন করেছিলেন। বাংলার মানুষের একটা এক্সপেকটেশন ছিল যে রাজীব কুমারকে কাস্টাডিতে নিয়ে সিবিআই ইন্টারোগেট করুক, কিন্তু সেটা তো হয়নি। আপনারা জানেন সবাই। সেই ফ্ল্যাশব্যাকের ঘটনাটা একটুখানি বলবো, তার আগে বলে নিই সুপ্রিম কোর্টে এদিন যা হলো। জাস্টিস গাভাই, চিফ জাস্টিস, তিনি প্রশ্ন করলেন সিবিআইকে, সরাসরি চোখে চোখ রেখেই প্রশ্নটা করলেন। কী প্রশ্ন করলেন? গত 6 বছর ধরে আপনারা কি করেছেন? গত 6 বছর ধরে আপনারা কি করেছেন? এতদিন ধরে মামলা বিচারাধীন রাখবো? মামলা রাখার কী প্রয়োজনীয়তা রয়েছে? মঙ্গলবার অবমাননার শুনানি হোক অথবা আমরা মামলা খারিজ করে দিচ্ছি, এটা জাস্টিস গাভাই মধ্যিখানে বলেছিলেন। এই সিবিআইয়ের পক্ষ থেকে তুষার মেহতা তিনি প্লিট করেছিলেন এই মামলায় যাতে রাজীব কুমারের বিরুদ্ধে আগাম জামিনের মামলাটা বাতিল হয়। আদালত অবমাননার একটা মামলা রয়েছে, সেইটার শুনানি হয়। সেটার জন্য তুষার মেহতা নিজে কেন্দ্রীয় সরকার বা সিবিআইয়ের তরফ থেকে আজকে প্লিট করলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। শেষ পর্যন্ত অবশ্য শুক্রবার ডেট রাখা হয়েছে, শুক্রবার শুনানি হবে। সেই শুনানিতেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে রাজীব কুমারের আগাম জামিন বাতিল হবে কিনা, 1 নম্বর। দ্বিতীয়ত, আদালত অবমাননার ব্যাপারে সুপ্রিম কোর্ট কী রায় দেয়। তুষার মেহতা অবশ্য খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন। যিনি সলিসিটর জেনারেল, তিনি সিবিআইয়ের হয়ে সওয়াল করেছেন। বলেছেন, কি বলেছেন আমি একটুখানি আপনাদের পড়ে শোনাই। বলেছেন, শুধুমাত্র আগাম জামিনের বিষয় নয়, তদন্তে বাধা দেওয়া হয়েছে। এতদিন পরে আগাম জামিন নিয়ে কিছু বলছি না, কিন্তু সিবিআই অফিসারদের বাধা দেওয়া হয়েছে। এর সঙ্গে আদালত অবমাননার বিষয়টা শুনানি হোক। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে কী সাংঘাতিক ঘটনা ঘটেছে। যদিও তুষার মেহতা অনেকটা প্লিট করলেন, কিন্তু জাস্টিস গভাই কিন্তু যথাযথ প্রশ্ন করেছেন। আবারও বলবো, জাস্টিস গভাই যে প্রশ্নটা করেছেন সেটা তো বাংলার মানুষের প্রশ্ন। যে ঘটনা ঘটেছিল 2014 সালে সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছিল সারদা নথি সংক্রান্ত ব্যাপারে, সারদা চিটফান্ড সংক্রান্ত ব্যাপারে, এবং তারপর 2019 সালে যখন জিজ্ঞাসাবাদের পরিস্থিতি তৈরি হয়েছে, সরাসরি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন রাজীব কুমার গিয়েছিলেন এবং সেখানে জামিনের জন্য আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট থেকে সেখানে জামিন ফেব্রুয়ারি মাসে 2019-এ দিয়ে দেওয়া হয়, সেটা আপনারা জানেন। পরবর্তীকালে মে মাসে সেই জামিন বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টেই বাতিলটা করা হয়েছিল। তারপর বলা হয়েছিল যে আপনি যদি আগাম জামিনের জন্য আবেদন করতে চান, হাইকোর্টে করতে পারেন, এবং সেই অনুযায়ী রাজীব কুমার হাইকোর্টে এসেছিলেন। জাস্টিস সম্ভবত সুভাষিস দাশগুপ্ত, জাস্টিস শহীদুল্লাহ মুন্সি তাদের আদালতে আবেদন করেছিলেন, এবং সেই অনুযায়ী 1 অক্টোবর 2019 কলকাতা হাইকোর্ট থেকে রাজীব কুমার একটা জামিন পান। এবং এই জামিন পাওয়ার ঠিক 3 দিনের মাথায় 4 অক্টোবর 2019 সিবিআই তৎক্ষণাৎ চলে যায় সুপ্রিম কোর্টে সেই জামিন বাতিল করানোর জন্য। সেই শুনানি শেষ পর্যন্ত হয় 25শে নভেম্বর এবং 29শে নভেম্বর। সুপ্রিম কোর্টে শুনানি হয় 2019-এর 25শে নভেম্বর, 29শে নভেম্বর সেই শুনানির পর সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজীব কুমারকে একটা নোটিশ জারি করা হয়। সেই নোটিশটা রাজীব কুমার পান 2019-এর 20শে ডিসেম্বর। এই পর্যন্ত ছিল 2019-এর ডেভেলপমেন্ট। তারপর 2019-এর 20শে ডিসেম্বরের পর থেকে আজকে 2025-এর 13ই সেপ্টেম্বর, এই যে দীর্ঘ 6 বছর, এই 6 বছরে দুবার মাত্র শুনানির জন্য এই মামলাটার ডেট উঠেছিল। এক, দ্বিতীয়ত হচ্ছে যে কিছু আবেদনও এই সংক্রান্ত ব্যাপারে নির্দিষ্ট এই মামলাটা সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে গত 6 বছরে মামলাটা দুবার উঠেছে, কিন্তু বাকি শুনানি আর কিছু হয়নি। জাস্টিস গাভাই যথাযথভাবে সিবিআইকে প্রশ্ন করেছে, কিন্তু দেখুন, মহামান্য বিচারপতির প্রতি বা সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখেই প্রশ্নটা করছি। একটা মামলা সুপ্রিম কোর্টে যদি দিনের পর দিন পড়ে থাকে, পেন্ডিং থাকে, ধরে নিলাম যে সিবিআই কোনো একটা নির্দিষ্ট কারণে তার ফলো আপ করেনি, তাহলে সেই পেন্ডিং মামলাগুলো কেন ক্যান্সেলড হয় না? এটা সাধারণ মানুষের প্রশ্ন। বিচারালয় সম্বন্ধে, বিচারপতি সম্বন্ধে বা বিচারপতির রায়দান সংক্রান্ত ব্যাপারে আমি আবারও বলছি, জাস্টিস গভাই যে প্রশ্নটা পরিষ্কারভাবে করেছেন, মানে সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে করেছেন, যে এতদিন ধরে কি করছিলেন? গত 6 বছর ধরে মনে হয়নি আপনাদের প্রয়োজন, মনে হয়নি যে এটা শুনানি করার? তখন তুষার মেহতা বলেছেন, আমাকে বিশ্বাস করুন, এই মামলায় গুরুতর বিষয় রয়েছে। আমাকে বিশ্বাস করুন, এই মামলায় গুরুতর বিষয় রয়েছে। আর প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, কেন গত 6 বছরে তদন্তের প্রয়োজনে ডাকেননি? কী করেছেন এতদিন?
তখন তুষার মেহতা বলেন যে পুরো বিষয়টা শুনলে ধর্মবতারা আপনি অবাক হবেন কেন 6 বছর ধরে ঝুলে রয়েছে। অর্থাৎ তুষার মেহতা বুঝেছিলেন যে আলটিমেটলি প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট থেকে এই প্রশ্নের সম্মুখীন তিনি হবেন যে 6 বছর বাদে এই আগাম জামিনের মামলার বাতিল করার জন্য কেন সিবিআই উদ্যোগী হলো, এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে। ফলত সেই অনুযায়ী তুষার মেহতা তার উত্তরটাকে সাজিয়ে রেখেছিলেন এবং সেই উত্তর দিতে গিয়েই বলেছেন পুরো বিষয়টা শুনলে মাই লর্ড আপনি অবাক হবেন কেন 6 বছর ধরে ঝুলে রয়েছে। এবং পরিষ্কার বলেছেন তুষার মেহতা সরকার ইনভলভড, অর্থাৎ সিবিআইয়ের সঙ্গে লড়াইটা আলটিমেটলি সরকারের হয়ে যাচ্ছে। সব বুঝলাম, কিন্তু এই শুনানির জন্য সিবিআই কেন আগে অগ্রণী হয়নি, এই প্রশ্নটা গতকাল আপনাদের কাছে করেছিলাম। বেটার লেট দ্যান নেভার বলেছিলাম যে অন্তত মন্দের ভালো শেষ পর্যন্ত সিবিআই অগ্রণী হয়েছে। হাজার হাজার কোটি টাকা, ভাবুন তো, সারদার হাজার হাজার কোটি টাকা চিটফান্ডে আত্মসাৎ করেছে তৃণমূল নেতারা একের পর এক। আর তারপর রাতের অন্ধকারে তখন রাজীব কুমার ওই সল্টলেকের বিধাননগরের পুলিশ কমিশনার, সেইখান থেকেই তার রাজনৈতিক উত্থানই বলবো। অর্ণব ঘোষ তখন গোয়েন্দা প্রধান, রাত 11টার সময় ব্যাংকের লকার খুলিয়ে পেন ড্রাইভ, সিডি, ল্যাপটপ সমস্ত সেই হাওয়া করেছিল। সেই হাওয়া করার পর সেটা কোথায় গেছে আর কেউ পৃথিবীর জানে না। পরবর্তীকালে রাজীব কুমারকে সিবিআই ধরতে বা তার বাড়িতে রেড করতে গিয়েছিল, তখন রাজীব কুমারকে পাওয়া যায়নি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে অনশনে বসছেন কেন রাজীব কুমারকে ধরাবে। অর্থাৎ রাজীব কুমারের কাছে প্রাণভোমরাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, যদি সে প্রাণভোমরা যাই থাকুক না কেন সেটাকে হয়তো নষ্ট করে দেওয়া হচ্ছে। রাজীব কুমার প্র্যাকটিক্যালি তখন পালিয়ে বেরিয়েছেন। তারপর অবশ্য সুপ্রিম কোর্টে গিয়ে একটা জামিন চেয়েছিলেন 2019-এর ফেব্রুয়ারি মাসে। 2000 মে মাসে ফেব্রুয়ারি মাসে সেই জামিন বাতিল হয়। তারপর হাইকোর্টে আসেন, হাইকোর্টে জামিন পান। সেই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে 2019-এর 4 অক্টোবর অ্যাপিল, 25শে নভেম্বর 29শে নভেম্বর শুনানি, 20শে ডিসেম্বর 2019-এ রাজীব কুমারকে নোটিশ, এবং তারপর 6 বছর ধরে শীত ঘুমে চলে গিয়েছিল সিবিআই। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন এই মামলাটা আবার নতুন করে উঠল, তখন কোনো একটা জায়গায় হতাশাগ্রস্ত বাঙালি, যেখানে দাঁড়িয়ে একটা চোর প্রতারক সরকার নবান্নে বসে রয়েছে। এখনও সেই প্রতারক সরকারের যিনি কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় আবার নাটক অভিনয় করতে পাহাড়ে গেছেন এবং সঙ্গে রাজীব কুমারকে নিয়ে গেছেন। রাজীব কুমারের সেখানে কোনো ভূমিকা নেই, কিন্তু গেছেন সঙ্গে। অর্থাৎ মেসেজটা দেওয়া সুপ্রিম কোর্টে, দেখো রাজীব কুমার তো আমার সর্বক্ষণের সঙ্গী, সেই জন্য কেন্দ্রীয় সরকার থেকে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বা সিবিআই এর তরফ থেকে রাজীব কুমারকে আবার ডাকাচ্ছে। এই মেসেজটা প্র্যাকটিক্যালি সুপ্রিম কোর্টেও দেওয়া। আদালতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে তো সাংঘাতিক শয়তানি বুদ্ধি আছে। ফলত এটা উনি জানেন যে এই মুহূর্তে যদি রাজীব কুমার আমার সঙ্গে সর্বক্ষণ ঘোরেন, এবং আমি খেয়াল করছিলাম যে সমস্ত হাসিমারা চা বাগান টাগানে সমস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন, তখন প্লেন ড্রেসে রাজীব কুমার ছিলেন, অর্থাৎ পুলিশের ড্রেসে না, প্লেন ড্রেসে রাজীব কুমার সঙ্গে মুভ করছে। মেসেজটা দিল্লিকে দেওয়া যে রাজীব কুমার ইজ মাই ম্যান। তাছাড়া কোনো উপায় কী? রাজীব কুমারই তো সমস্ত তৃণমূল কংগ্রেসের যে চুরি, মানে যেটা কুণাল ঘোষের কথা আমি রিপিট করছি, যে এই চিটফান্ডের বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেলোর বৈঠকে করেছিলেন যাদের সঙ্গে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দলটা বেসিক্যালি চিটফান্ডের টাকায় 9 সাল, 10 সাল, 11 সাল, 12 সাল, 13 সাল বর্ধিষ্ণু হয়েছে, এবং সেই ডকুমেন্টগুলো ওই সুদীপ্ত সেনের লকার থেকে হাওয়া করেছেন এই রাজীব কুমার। এটা বলার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, পৃথিবীর সবাই জানেন, সিবিআইও জানতো, এবং আমার নিজের বিশ্বাস আদালতও জানে। কিন্তু ঘটনা হচ্ছে এই 6 বছর ধরে সিবিআইয়ের ঘুম, এইখান থেকেই মানুষের মনে সেটিং তত্ত্বটা উঠে এসছে। কিন্তু যাই হোক, 2026-এর নির্বাচনকে মাথায় রেখে অন্তত শেষ পর্যন্ত সিবিআইয়ের ঘুমটা অন্তত ভেঙে অন্তত আদালতে গেছে, এবং যথারীতি যে মানুষটা বাংলার মানুষের প্রশ্ন, সেই প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টে পড়ল এদিন সিবিআই। এবার শুক্রবার হচ্ছে সিবিআইয়ের অগ্নি পরীক্ষা। তুষার মেহতাকে লজিক দিয়ে এস্টাবলিশ করতে হবে যে 6 বছর তারা কেন ঘুমিয়েছে, আর এই রাজ্য সরকার চিটফান্ডের ব্যাপারে কী ধরনের বাধা দিয়েছিল। বাংলার মানুষ শুনতে চায়, এখন লাইভ স্ট্রিমিংয়ের যুগ, ফলত আমরাও শুনতে পাবো, এবং আমরা শুনে একটা দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আমাদের মনে হয়েছে এই বিষয়টা নিয়ে বারবার আপনাদের কাছে আমরা আসবো। কীভাবে চিটফান্ডের টাকা সরানো একটা প্রতারক সরকার দলকে বাঁচিয়েছে এ রাজ্যের আইপিএস গোষ্ঠী, তার মধ্যে রাজীব কুমার তার লিডারশিপ দিয়েছিলেন এটা বলার জন্য। আমি আবার বলছি, এটা বলার জন্য কোনো এক্সপার্ট হওয়ার দরকার নেই, কিন্তু হি ওয়াজ দ্য মেন্টার। যে চিটফান্ডে সুদীপ্ত সেনকে আমি কাশ্মীর থেকে ধরে নিয়ে আসবো, তারপর তার সমস্ত নথি তথ্য সরাবো, এবং তখন বিধাননগরের আন্ডারেই তো পুরো ব্যাপারটা ছিল। ফলত স্বাভাবিকভাবে বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবে রাজীব কুমারের এই ভূমিকা। আমি বলছি, দেখুন, রাজীব কুমার যদি অনেস্ট হতেন, 40 ঘন্টা শিলংয়ে তার কুণাল ঘোষের সঙ্গে সামনাসামনি বসিয়ে তার শুনানি হয়েছে, আপনারা সবাই জানেন। সিবিআইয়ের হাতে সমস্ত ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে।
প্রশ্নটা এখানেই ছিল যে কেন সিবিআই তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে না। যেভাবে অভয় হত্যাকাণ্ডে বিনীত গোয়েলকে সিবিআই বাঁচিয়েছে, ইন্দিরা মুখোপাধ্যায়কে সিবিআই বাঁচিয়েছে, অভিষেক গুপ্তাকে সিবিআই বাঁচিয়েছে, ঠিক একইভাবে এই চিটফান্ডের স্ক্যামে সিবিআই কিন্তু বাঁচিয়েছে রাজীব কুমারকে। আজকে তাই প্রশ্নের মুখে গিয়ে দাঁড়ালো সিবিআই। এবার সিবিআইয়ের অগ্নি পরীক্ষা যে তুষার মেহতা শুক্রবার দিন সুপ্রিম কোর্টে সওয়ালে শুনানিতে কিভাবে রাজ্য সরকার বিরোধিতা করেছে এবং কিভাবে রাজীব কুমারের কী ভূমিকা ছিল খুল্লা সলিসিটর জেনারেল তুষার মেহতা অন্তত বলবেন। আমরা সেদিকে তাকিয়ে থাকবো এবং আপনারা অবশ্যই তাকিয়ে থাকবেন, কান রাখবেন বাংলার মনে। প্রতিদিন বিকেলবেলা আমরা ছোট্ট একটি দায়িত্বশীল গণমাধ্যম, যে কথাগুলো তথাকথিত বড় ইলেকট্রনিক্স মাধ্যমে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় না, আমরা করব, নিয়মিত আপনাদের আপডেট দেবো প্রতিদিন বিকেলে।